সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউ অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন এবং হ্যাপি থ্যাঙ্কস গিভিং। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজ এই থ্যাঙ্কস গিভিংয়ের মাধ্যমে আমরা কিন্তু শুরু করে দিলাম হলিডে সিজন, যে সময়টি আমরা অ্যাসোসিয়েট করে থাকি জয়, ফ্যামিলি, শপিং। কিন্তু ইউএস ইকোনমিতে, অর্থনীতিতে বইছে উল্টো বাতাস। লে অফের সংখ্যা বাড়ছে, শেকি লেবার মার্কেট কনফিডেন্স এবং মিক্স রেজাল্ট আসছে আমরা দেখছি ট্যারিফের পলিসি থেকে। নাও এখন স্পেকুলেশন করছেন, অনেকে সন্দেহ প্রকাশ করছেন, সন্দিহান হচ্ছেন ওভার অ্যানাদার ইন্টারেস্ট রেট কাট। আরেকটি ইন্টারেস্ট রেট আসতে যাচ্ছে ফেডারেল রিজার্ভের। যদি আমরা দেখি সেটি ফেডারেল রিজার্ভের, সেটিও অনেকটি আমরা বুঝতে পারছি এখন, কিন্তু এটি এখনো গ্যারান্টিড নয়। কিছুক্ষণ পরে আমরা দেখব। আমরা চেষ্টা করবো আজকে ব্রেকডাউন দেওয়ার দ্য ফার্দার 25 বেসিস পয়েন্ট রেট কাটের অর্থ কী দাঁড়াবে, নট জাস্ট ওয়াল স্ট্রিটের জন্য নয়, বাট ফ্রম মেইন স্ট্রিট, অর্থাৎ আমরা, আপনি আমি সবাই, এবং প্রসপেক্টিভ হোম বায়ার যারা আছেন, রেন্টার যারা আছেন, এভরিবাডি আমেরিকান, আপনি আমি যারা চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ জাগলিং বিলস অ্যান্ড বাজেটস। ওকে, আমরা দেখবো এটা রিপল এফেক্ট, অর্থাৎ উপর থেকে নিচে কিভাবে এফেক্টটি হয়, স্টক মার্কেট, হাউজিং মার্কেট, ইনফ্লেশন, অ্যান্ড কি আছে আমাদের সামনে, হোয়াটস অ্যাহেড ফর দ্য জব মার্কেট। ওকে, এবং মনে রাখবেন তার সাথে সাথে দুটি ব্রেকিং ইমিগ্রেশন রিলেটেড নিউজ আছে, যেটি আমি চেষ্টা করবো আপনাদের কাছে ভেঙে উপস্থাপন করার মধ্যে, যাতে করে সবাই আমরা বুঝতে পারি আমরা কোথায় আছি। সো শুরু করব কারেন্ট ইকোনমিক স্ট্রেস, অর্থাৎ এই মুহূর্তে অর্থনৈতিক যে অবস্থা আছে সেখান থেকে, যার মধ্যে পড়বে জব মার্কেট, ট্যারিফ, লে অফস, কনজিউমার মুড, অর্থাৎ ভোক্তাদের মুড, কোথায় আছি আমরা। সম্প্রতি যে সিজনাল হায়ারিং শুরু হয়েছে সেটি আমরা যদি আরেকবার দেখি অন স্ক্রিনে। ওকে, এই সিজনাল হায়ারিং বলছে যে হায়ারিং কিন্তু খুব মডেস্ট, অল্প বিস্তর, অল্প স্বল্প, এবং জব মার্কেট অর্থাৎ লেবার মার্কেট সাধারণত আমরা যেটা বলে থাকি, ইটস আন্ডার প্রেশার। লে অফ বাড়ছে সেভারাল সেক্টরে, বেশ কয়েকটি সেক্টরে, এবং যার কারণে অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে ওয়ার্কার যারা আছেন তাদের মধ্যে। সো টু মেক থিংস ওয়ার্স, আপনারা যেটা অন স্ক্রিনে দেখছেন, ইট ইজ গেটিং কমপ্লিকেটেড অনেকগুলি কারণে। সাম অফ দ্য ট্যারিফ মেজার্স, এই যেটি নেওয়া হয়েছিল ট্যারিফের পদক্ষেপ, এটি আসলে তার অর্থ ছিল প্রোটেক্ট ডোমেস্টিক প্রডিউসার, যারা ডোমেস্টিক আমেরিকার লোকাল মার্কেটে কাজ করেন, কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং, এটি প্রোটেক্ট করা, কিন্তু এটি ব্যাকফায়ার করেছে। উল্টো বাড়ছে দ্রব্যমূল্যর প্রাইস যেটি আছে, এভরিডে গুডস লাইক বিফ, কফি এবং অন্যান্য আইটেমের, যার কারণে কনজিউমার, আপনি সবাই স্কুইজ হয়ে গেছি, আমরা চাপটা প্রেশার করছি অলরেডি এবং এই ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন কিন্তু কমে আসছে না। সো দ্য ইউএস রিটেল ইন্ডাস্ট্রি যারা আছেন তারা আশা করছিলেন যে সেলস নভেম্বরে কত হবে, সেটি হবে কত, ডিসেম্বর 2025, নভেম্বর ডিসেম্বর 2025, 3.7% to 4.2% গত বছরের সাথে তুলনা করলে, তাহলে এটি আসলে $1.01 ট্রিলিয়ন to $1.02 ট্রিলিয়ন এই শপিং সিজনে $1 ট্রিলিয়ন উপর সেলস আশা করছেন সবাই। যদি এটি কম্পেয়ার করি গত বছরের সাথে, গত বছর এটি ছিল 4.3% হলিডে সিজনে। ওকে, সো তার অর্থ হচ্ছে এই বছরের গ্রোথটি লোয়ার, কম। NRF প্রেসিডেন্ট সিইও ম্যাথিউ শাই, উনি বলছেন আমেরিকান কনজিউমার, আমরা আপনারা যে ভোক্তা আছি, মেবি আমরা খুব সাবধানতা অবলম্বন করব। আমাদের সেন্টিমেন্ট যেটি আছে, আমরা যেটি ফিল করি, এটি এখনো ফান্ডামেন্টালি মৌলিকভাবে স্ট্রং, উইক হয়নি এখনো। আমরা খরচ করতে পারি এবং রাজি আছি খরচ করতে এই হলিডে সিজনে, এবং এটি হচ্ছে অন্যতম একটি চালিকা শক্তি ইউএস অর্থনীতির অ্যাক্টিভিটির। জিডিপির একটি বড় অংশ কিন্তু আসে কনজিউমার, আমরা আপনার খরচের কাছ থেকে। দ্য ফেডারেশন, এই ফেডারেশন আরও প্রজেক্ট করে আনছে যে রিটেলার এই মাসে, এই হাই সিজনে হায়ার করবেন নতুন করে 2,65,000 থেকে 3,65,000 সিজনাল ওয়ার্কার, যাতে করে তারা এই যে ডিম্যান্ডটি আছেন সেলিং সিজনের, এটি মিট করতে পারেন। কিন্তু এটি কিন্তু আসলে গত বছর ছিল 4,42,000 হায়ার। তার অর্থ হচ্ছে এই বছরের হায়ারিং হবে কমপক্ষে 1 লক্ষ কম। ওকে, সো এর অর্থ কি, আমরা যদি এটি ছড়িয়ে দিই, আমি কিছুক্ষণ পরে এটি আবার দেখতে যাবো। ওকে, সো অনেকেই, আপনি আমি যারা আছেন সাধারণ আমেরিকান, আমরা খুব চাপ ফিল করছি, ফেসিং দ্য স্কুইজ ফ্রম এভরিওয়্যার। ইনকাম কমছে, দ্রব্যমূল্য বাড়ছে,
ট্যারিফের প্রভাব আছে, ব্যবসায় অনিশ্চয়তা, ওয়াল স্ট্রিট অর্চনা, এই সব কিছুতেই ইটস ওয়ারি অ্যাবাউট জবস, ওয়ারি অ্যাবাউট প্রাইস, ওয়ারি অ্যাবাউট আনসার্টেনিটি, অনিশ্চয়তার ব্যাপারে। হোয়াট কামস নেক্সট? তাহলে পরবর্তীতে আমাদের জন্য কি অপেক্ষা করছে? দ্য মুড অফ দ্য ইকোনমি যেটি আছে এটি কিন্তু আনইজ, খুব অস্বস্তিকর একটি জায়গায় আছে। এটি এখন সেট করে দিয়েছে দ্য নেক্সট বিগ মুভ ফ্রম ফেডারেল রিজার্ভ। ওকে, না তাহলে ফেডারেল রিজার্ভের কথা যখন বলছি, তাহলে ফেডারেল রিজার্ভের একটু কথা আমরা ধরে নিতে পারি, যেটি কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন, সেটি যদি আরেকবার আমরা দেখি, সেটি বলছে আমাদের যে এই সিজনে লে অফ যে বাড়ছে তার কারণ হচ্ছে এইচপি, হিউলেট প্যাকার্ড, অন্যতম বড় একটি কোম্পানি, কম্পিউটার মেকার, তার 4 থেকে 6,000 এমপ্লয়ি ছাঁটাই করেছেন ইতিমধ্যে। ওকে, এক্সপেক্টেড, এবং বাকি আছে কিছু, সব থেকেই হবে। ভ্যারাইজনের কথা আপনারা সবাই জানেন, 13,000 এমপ্লয়ি ছাঁটাই করছেন। জেনারেল মোটরস 1,700, কোথা থেকে করছেন? মোস্টলি ফ্রম মিশিগান অ্যান্ড ওয়াহাইও। ওকে, প্যারামাউন্ট, তারা নতুন একটি মার্জারে গিয়েছেন স্কাই ড্যান্সের সাথে, $1 বিলিয়ন মার্জার, তারা ছাঁটাই করছেন 2,000 এমপ্লয়ি ইতিমধ্যে। এটি করেছেন, ইতিমধ্যে করে ফেলেছেন 1,000, 10% অফ দেয়ার লে অফ। সো এটি একটু খেয়াল রাখবেন, লে অফ ইজ স্টিল গোয়িং অন, এবং অনেকেই কর্মসংস্থান হারাচ্ছেন এই সিজনে, হলিডে সিজনে। দিস ইজ নট এ গুড সাইন, দিস ইজ নট এ গুড সাইন এট অল। ওকে, আমি মিশিগান আর ওহাইওর কথা বলছিলাম। অনেকেই আমাদের নিউ জার্সির এলিজাবেথ থেকে দেখে থাকেন। গত সপ্তাহে দেখা হয়েছিল এক ভদ্রলোকের সাথে, যার নাম ভুলে গেছে, এই মুহূর্তে মনে করতে পারছে না, কিন্তু হি ইজ আ ম্যানেজার অফ 99 সেন্ট ডিসকাউন্ট স্টোর ইন এলিজাবেথ। তারা 30টি বা 40টি ফ্যামিলি আছেন, তারা সেখানে থাকেন, তারা সবাই টিভি দেখে থাকেন। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে টু ব্রিং দিস ম্যাটার টু মি। উনি বলেছেন নিউ জার্সি নিয়ে আমি কেন কথা বলি না, অচিরেই বলবো, ইটস মাই প্রমিস। ওকে, নাও ফেডস ডিসিশন, চলুন ফেডারেল রিজার্ভের ডিসিশনের কথা একটু বলি। এই যে ওনার যদি 25 বেসিস পয়েন্ট, অর্থাৎ 0.25 কমিয়ে নিয়ে আসেন ইন্টারেস্ট রেট, তাহলে কি হবে? হোয়াট ইট মিনস ফর ইট। ওকে, নাও এটির সম্ভাব্যতা কতখানি? এটা রেট কাটের যদি আমরা অন স্ক্রিনে দেখি, 84.7% সম্ভাবনা, 84%, 7% টাইম চান্সেস। এটি দিনে দিনে শুধু বাড়ছে। ডিসেম্বরে 10 তারিখে এটি আরেকবার ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট কমাতে যাচ্ছে, যদি চাই হয়ে থাকে। তার আমরা ধরে নিচ্ছি যে ফেডারেল রিজার্ভ ওয়াইডলি এক্সপেক্টেড যে ইন্টারেস্ট রেট কমাতে যাবেন আপকামিং মিটিংয়ে। ওকে, তাহলে ফেডারেল রিজার্ভ যদি এটি করে থাকে, তাহলে ইন্টারেস্ট রেট আরেক দফা কমে আসলো। ওয়াই শুড দে ডু দিস? তারা কেন এটি করতে যাচ্ছেন হঠাৎ করে? প্রাইমারিলি তার কারণ হচ্ছে কনসার্ন, কারণ লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে। এটি আপনার কিছুক্ষণ আগে পরিসংখ্যান দেখলেন, এবং আমার মনে হয় কাগজে আপনারা প্রতিদিনই দেখছেন, স্লো হয়ে আসছে কনজিউমার স্পেন্ডিং। আপনি কিছুটা হলেও খরচ কমিয়ে আনছি, বুঝে খরচ করার চেষ্টা করছি। লজিকটি কি? ফেডারেল রিজার্ভ এখন যদি তাদের লজিক্যালি তারা যদি ইন্টারেস্ট রেট কমান, তাহলে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা লোন নিতে পারবেন। লোনটি হবে চিপার, সেটি বিভিন্ন কারণে, যার কারণে বিজনেসরা লোন নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তার ব্যবসা নতুন করে ইনভেস্ট করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন। কনজিউমার আপনি লোন নিতে পারি প্রাইমারিলি অনেকগুলি কারণে, আমি আসছি সেই সব কারণে। অনেকে বাড়ি কিনতে যাবেন, লোন নেওয়া চিপার হবে। এই সমস্ত কারণে কি করে? ইকোনমিক অ্যাক্টিভিটিকে বুস্ট করে। সো দ্যাটস ওয়ান লজিক। বাট ইফেক্ট, এই রেট কাটের ইফেক্টটা কি? ইটস এ ইউনিফর্ম, অর এটা একেবারে গ্যারান্টিড নয়। ওকে, কারণ কি? দ্য ফেডারেল রিজার্ভের রেট কাট এফেক্ট শর্ট টার্ম আছে, আবার লং টার্ম আছে। শর্ট টার্ম অনেক ফাইন্যান্সিয়াল কন্ডিশনস সাচ অ্যাজ মর্টগেজ রেট, বন্ড ইয়েল্ড, অনেক সময় আমি বন্ড ইয়েল্ডের কথা বলে থাকি, যেটি ট্রেজারি বন্ড নোটস, লং টার্ম ইনফ্লেশন এক্সপেকটেশন, কনজিউমার কনফিডেন্স, আপনার আমার যে কনফিডেন্স থাকে অর্থনীতির উপরে, এই সব কিছুর রেসপন্স স্লোলি, এই সব কিছুর উপরে এর প্রভাব পড়ে। কিন্তু যখন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে আসেন, তৎক্ষণাৎ এটার প্রভাব পড়ে না। এর প্রভাব পড়তেও সময় লাগে, স্লোলি, এবং প্রভাবটি পড়ে রাইট ওয়েতে পার্শিয়ালি। ওকে, নাও এটির ইম্প্যাক্ট বা প্রভাব স্টক মার্কেটে কীরকম? হিস্টোরিক্যালি রেট কাট একটু হলেও বুলিশ করে স্টক মার্কেটে, অল্প বিস্তর প্রথম দিকে। লোয়ার রেট কাট কি করে? এই রিডিউস করে বরোয়িং কস্ট, অর্থাৎ যারা লগ্নি করেন, অর্থ নিয়ে বিভিন্ন ইনভেস্টমেন্ট করেন, ক্রয় করেন বিভিন্ন কোম্পানিজ, তারা কিন্তু তাদের এই লগ্নিটা হয় চিপার, সস্তা হয়। তাতে হয় কি? তাদের প্রফিট বাড়ে, ইমপ্রুভস প্রফিট মার্জিন অ্যান্ড মেক্স ইকুইটিজ আরও বেশি অ্যাট্রাকটিভ
রিলেটিভ টু লো ইয়েল্ডিং ক্যাশ অ্যান্ড বন্ডস মনে রাখবেন এটি আরেকটি হয়তো আমরা সামনে আলোচনা করব অন্য একটি পর্বে কারণ এটি বিশদ ব্যাখ্যা দরকার আছে ফর সেক্টরস দ্যাট আর ইন্টারেস্ট সেন্সিটিভ কিছু সেক্টর আছে যেটার উপর অনেক কিছু নির্ভর করে সাচ অ্যাজ ব্যাংক কনজিউমার ডিসক্রিশনারি অর্থাৎ আপনার হাতে অর্থ থাকলে আপনি কিন্তু যে জিনিস কিনতেন না সেটিও ক্রয় করেন অনেক সময় হোম বিল্ডার্স হাউজিং রিলেটেড কোম্পানিজ এই সমস্ত জিনিসের কিন্তু এরা কিন্তু ইন্টারেস্ট রেট সেন্সিটিভ এদের উপরে এফেক্টটা পড়ে একেবারে রাইট ওয়েতে সো দ্য এফেক্ট ক্যান বি স্পেশালি প্রোনাউন্স অন দিস সেক্টর মনে রাখবেন আমরা যখন এই কথাটা বলেছি দ্যাট বিং সেড যদি রেট কাট আসে if the rate cut is seen more as a response to economic weakness যদি এই রেট কাটটি করা হয়ে থাকে কারণ অর্থনীতি দুর্বল হয়ে গেছে and then a move to এই দুর্বল হয়ে আসা অর্থনীতিকে তারা এনকারেজ করতে যাতে গ্রোথ বাড়ে মার্কেট যেটি আছে স্টক মার্কেট স্পেশালি তাহলে কিন্তু তারা আরো বেশি সাবধানী হয়ে যাবেন মার্কেট মে রিমেইন কশিয়াস ওকে তার কারণ লোয়ার রেট ক্যান সিগন্যাল যদি বেশি লো করে ফেলেন তারা তখন কিন্তু এটি সিগন্যাল দেয় যে অর্থনীতি কিন্তু শীতল হয়ে আসছে অর্থনীতি স্লো হয়ে আসছে ইটস স্লোয়িং যার অর্থ হচ্ছে উইচ ক্যান বি ড্যাম্পেন ইনভেস্টার্স এনথুজিয়াজম অর্থাৎ যারা ইনভেস্টার আছেন তারা যখন দেখবেন যে না এই রেট কাটটি করা হয়েছে আসলে অর্থনীতিকে সবল করার জন্য কারণ অর্থনীতি দুর্বল হয়ে গেছে তখন বড় বড় ইনভেস্টার যারা আছেন তারা একটু পিছু হটে যান ওকে So the rate cut seen is more of a response to economic weakness than move of encourage growth. Market may remain cautious. Okay? এটি বুঝতে হবে নাও তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি টেক অ্যাওয়ে যারা ভিউয়ার্স আছেন আপনার মতো আমার মতো আমরা যারা দেখি এই ধরনের অনুষ্ঠান ইনভেস্টার যারা আছেন তাদের জন্য এই 25 পয়েন্ট রেট কাট আসলে দিবে নিয়ার টার্ম বুস্ট অন ইকুইটিজ তৎক্ষণাৎ একটা ইকুইটি বুস্ট পাবেন স্পেশালি যেটি সিক্লিক্যাল অ্যান্ড ইন্টারেস্ট সেন্সিটিভ সেক্টরস যদি কর্পোরেট আর্নিংস অর কনজিউমার স্পেন্ডিং যদি রিকভার না করে অর্থাৎ কর্পোরেটের আর্নিং যদি কমে আসতে থাকে আর্নিংগুলো ভালো না হয় কনজিউমার আপনি যারা আছে আমরা যদি আমাদের খরচ ব্যাপকভাবে কমিয়ে না দিই যদি রিকভার করে এটা অর্থনীতিকে তাহলে এই তাহলে কিন্তু গেইনটি হবে লিমিটেড টাইম অর্থাৎ দুর্বল অর্থনীতি আরও দুর্বল হয়ে আসবে হাউজিং মার্কেট এবং রিয়েল এস্টেট এটির প্রভাব কেমন পড়বে সেটি একটু দেখা যাক আপনারা জানেন যে হাউজিং মার্কেট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টক অ্যাবাউট পটেনশিয়াল বেনিফিট আর এই রেট কাটের সবচেয়ে বড় বেনিফিটটি পড়ে হাউজিং মার্কেটের উপরে ফ্রম এ রেট কাট ওকে তার কারণ হচ্ছে লোন নেওয়া ব্যাংকের থেকে 4 লক্ষ 5 লক্ষ 8 লক্ষ 7 লক্ষ আমরা জানি in New York, if you are northeast, New Jersey, New York, especially Maine, Boston, not Maine, but Boston, DC, 6-7 লক্ষ 8 লক্ষ নিচে বাড়ি পাওয়া কিন্তু ভালো বাড়ি যেটা আপনার পছন্দ হবে সেটি পাওয়া কিন্তু কঠিন হয়ে যায় সো এই রেট কাট যদি আসে তাহলে কিন্তু লোন নেওয়াটা আপনার জন্য চিপার হবে উইচ কুড হেল্প হাউজিং মার্কেট যার কারণ হাউজিং মার্কেট কিন্তু বেশ সচল হয়ে যাবে যদি এটি হয় লোয়ার শর্ট টার্ম রেট যেটি হয় sometimes translate into lower long-term borrowing cost অর্থাৎ যখন রেট শর্ট এটি তো আর কমতে থাকবে বেশ কিছুদিন ধরে আমরা মনে করছি কারণ ডিসেম্বরে কমার পরে আগামী বছরও রেট কমবে বলে মনে করা হচ্ছে কাজে শর্ট টার্মে লোন কমে আসতে থাকবে এটি কি করে লং টার্ম বরোয়িং যেটা আছে লম্বা 30 কারণ বাড়ির জন্য সাধারণত যখন লোন নিয়ে থাকে মানুষ এটি 30 ইয়ার ফিক্স মর্গেজ হয়ে থাকে সো এই ধরনের এই মর্গেজের উপর বা এই ধরনের লোনের উপর এর প্রভাবটি সবচেয়ে বেশি পড়ে মর্গেজ ওকে সো নট অলওয়েজ বাট ইনস্ট্যান্টলি এর প্রভাবটি পড়ে থাকে রাইট ওয়েতে ফর হোম বায়ার্স যারা হোম বায়ার আছেন এনিবডি হুজ লুকিং ফর রিফাইন্যান্স এর অর্থ হচ্ছে অ্যাফোর্ডেবল মান্থলি পেমেন্ট ইন্টারেস্ট রেট যখন কমে আসবে আপনার মান্থলি পেমেন্টও কমে আসবে আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন বেটার চান্স টু লক ইন এ ম্যানেজেবল রেট আপনার জন্য বড় একটি সুবিধা হয়ে যাবে আপনি একটা ম্যানেজেবল রেট লক করে ফেলবেন তার আরেকটি প্রবলেম হচ্ছে ডিম্যান্ড কিন্তু বেড়ে যাবে হাউজিংয়ের ওকে কারণ সবাই লোন করতে পারবেন সস্তায় ফর বিল্ডার্স আমাদের কমিউনিটিতে অনেক বিল্ডার আছেন যারা বাড়ি ক্রয় করেন বিক্রয় করেন তাদেরও আমি বলবো বিল্ডার কারণ ক্রয় করার পর তারা এটিকে অনেকেই বিল্ড করেন নতুন করে সাজান তারপর এটি বিক্রয় করেন তারা স্মল টাইপ বিল্ডার্স আর অনেকে আছেন
50 ইউনিট 60 ইউনিট 100 ইউনিট বিল্ড করেন, তারা ডিফারেন্ট টাইপের। বাট ইন জেনারেলি যারা বিল্ডার আছেন, যারা ডেভেলপার আছেন, তাদের জন্য হয়ে যায় ফাইন্যান্সিংটি কম। ইট কুড হেল্প আনলক নিউ কনস্ট্রাকশন, যার কারণে অনেক নতুন কনস্ট্রাকশন, অনেক নতুন বাড়ি মার্কেটে আসবে, অর্থাৎ সাপ্লাই কিছুটা হলেও বাড়বে। হেল্পিং ইজ সাপ্লাই কনস্ট্রেইন, ওকে। এবং এটি হলে কিন্তু আপনার সাপ্লাই যখন বাড়বে, ডিম্যান্ডও বাড়বে, প্রাইসও বাড়বে। অর্থাৎ হাউজিং মার্কেট কিন্তু আপনারা যদি মনে করে থাকেন ইন্টারেস্ট রেট কমে আসলে হাউজিং মার্কেটের প্রাইস কমে যাবে, তেমনটা হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখছি। নাও কিছু ক্যাভিয়াট আছে এখানে যেখানে উল্লেখ করা উচিত, কিছু জিনিস আছে উল্লেখ করা উচিত। মর্গেজ রেট, হাউজিং মর্গেজ রেট সবসময় কিন্তু একসাথে তাল মিলিয়ে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কাটের সাথে উঠানামা করে না। লং টার্ম ইয়েল্ড, ইনফ্লেশন এক্সপেকটেশন অ্যান্ড মার্কেট কন্ডিশন, এই সব কিছুই কিন্তু একটা রোল প্লে করে এই ক্ষেত্রে। বন্ড মার্কেট, 10-year বন্ড স্পেশালি, মর্গেজ রেট 30-year ফিক্স একসাথে ওঠানামা করে। Even with a lower borrowing cost, even with a cheaper borrowing cost যেটি আছে, হাউজিং মার্কেট অ্যাফোর্ডেবিলিটি দুঃখিত, অর্থাৎ সামর্থ্য বাড়ি ক্রয় করার, সেটি ফেরত আসবে খুব সহসাই 2020 সালের আগে যে অবস্থায় ছিল সেরকম মনে করার কোনো কারণ আমি দেখছি না। তার কারণ যে হারে দাম বেড়েছে, বাড়ির মূল্য বেড়েছে 2020 সালের পরে, এটি খুব শার্প, একেবারে রকেটের মতো উপরের দিকে উঠে গেছে। অ্যান্ড মডেস্ট রেট কাট, আমি মডেস্ট বলছি এই কারণে, এটি অল্প বিস্তর রেট কাট, এটি এমন না যে 75 বেসিস পয়েন্ট, এমন বড় সড়ো কোনো রেট কাট না, বা 1% না। এই ধরনের ছোটোখাটো রেট কাট এই বাড়ির দাম একেবারে কমে আসবে, রিভার্স করে দিবে, সেরকম হওয়ার সম্ভাবনা নেই। সো বটম লাইন ফর দ্য হাউজিং মার্কেট যারা আছেন, রেট কাট একটু ইজ নিয়ে আসবে কন্ডিশনে, এটি স্পার্ক করবে রিনিউড ইন্টারেস্ট, হোমের ক্ষেত্রে আরও নতুন ইন্টারেস্ট বেড়ে যাবে। মেবি আরও বেশি রিফাইন্যান্সিং আমরা দেখতে পাবো এই কিছুদিনের মধ্যে, স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি পরে, কারণ বেশিরভাগ মানুষ তখন রিফাইন্যান্সিংয়ের জন্য ঠিকমতো সিপিএর মাধ্যমে ট্যাক্স ফাইল করবেন, বিকজ আপনার প্রস্তুতি দরকার। ইউর পেপার ওয়ার্ক হ্যাজ টু বি গুড। সো সাম মোর বাইং আমরা দেখতে পাবো, আরও বেশি বাইং রিফাইন্যান্সিং। বাট আপনি যদি মনে করেন যে বাড়ির দাম কমে আসবে, ইটস ভেরি আনলাইকলি। এই চ্যালেঞ্জটা ওভারনাইট কাটা সম্ভব নয়, স্পেশালি নর্থ ইস্ট এবং ক্যালিফোর্নিয়াতে তো সম্ভবই না। ওকে, ইনফ্লেশন অ্যান্ড কনজিউমার প্রাইস, এইটির অবস্থাটি একটু আলোচনা করা হচ্ছে। একটি মেজর রিজন হচ্ছে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল, তার কারণ হচ্ছে তারা আসলে যুদ্ধ করেন ইনফ্লেশনের সাথে, ইনফ্লেশন কমিয়ে আনার চেষ্টা করেন। আপনাদের মনে আছে আমি অনেকবার বলেছি, ইনফ্লেশন, ফেডারেল রিজার্ভ হ্যাজ 2 ম্যান্ডেট, 2টি লক্ষ্য তাদের। একটি হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল রাখা, একটি জব মার্কেট ঠিক রাখা, শক্তিশালী রাখা। লোয়ারিং ইন্টারেস্ট রেট, অ্যাগেন যখন ইন্টারেস্ট রেট তারা কমে আসবেন তখন আরও প্রশ্ন আসে, রেইজেস কোয়েশ্চেন, তাহলে কি প্রাইস কি বেড়ে যাবে সব কিছুর? উইল দ্য প্রাইসেস স্টার্ট ক্লাইম্বিং এগেন? পসিবল। ইন্টারেস্ট রেট কমে আসলে জিনিসপত্রের দাম বাড়ে, এটা অসম্ভব কিছু না, এটা পসিবল। লোয়ার ইন্টারেস্ট রেট এনকারেজ করে অনেককে, যদি কোনো ব্যবসা খুলতে যান তখন আপনি কম পয়সায় কম ইন্টারেস্ট রেটে লোন নিতে পারবেন, এটা ব্যবসার ক্ষেত্রে এনকারেজ করে। অনেকে যেটি ক্রেডিট কার্ডে ক্যাশ দিয়ে কিনবেন না, ক্রেডিট কার্ডে ক্রয় করতে চান, সেটি গাড়ি হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, যেটি তারা ক্রেডিট কার্ডে খরচ করতে রাজি হন কখন? যখন ইন্টারেস্ট রেট ক্রেডিট কার্ডের কম থাকে। সো ইফ সাপ্লাই ডাজেন্ট কিপ আপ, বাড়ির কথা বলছি, যদি সাপ্লাই না থাকে তাহলে আপনারা ধরে নিতে পারেন যে প্রাইস প্রেশার ক্যান বিল্ড আপ। যেই পরিমাণ সাপ্লাই দরকার স্পেশালি নর্থ ইস্ট অ্যান্ড ওয়েস্ট কোস্টে, সেই পরিমাণ বাড়ির সাপ্লাই নেই। কাজে এটি যদি সহসাই সমাধান না হয়ে থাকে, আপনারা ধরে নিতে পারেন বাড়ির দাম ইন্টারেস্ট রেট কমার সাথে সাথে হু করে আরও বাড়বে। অন দ্য আদার হ্যান্ড, যদি অর্থনীতি দুর্বল হয়ে আসে, ইকোনমি রিমেইনস বলছে এই কারণে অর্থনীতি বেশ কিছুদিন ধরেই দুর্বল, যদি এই দুর্বল অবস্থা বজায় রাখে ওভারঅল, উইথ লে অফস, উইথ উইক ডিম্যান্ড, উইথ সাবডিউড স্পেন্ডিং, অর্থাৎ কম খরচ করছে আস্তে আস্তে মানুষ সেই সমস্ত ব্যাপারে, দ্যাট কুড পুট ডাউন প্রেশার, তাহলে কিন্তু আবার ডাউনওয়ার্ড প্রেশার হবে এই বিভিন্ন জিনিসের উপর, অর্থাৎ ইনক্লুডিং হাউজিং অত বড় ডাউন প্রেশার হবে না, কিন্তু অন্যান্য জিনিসের দ্রব্যের দাম কমে আসবে, যার কারণে হয় কি ইনফ্লেশনের সাথে একটা সামঞ্জস্য বজায় চলে। অনেক ইকোনমিস্ট আছেন, তারা আর্গুই করেন যে রেট কাট আসলে অনেক সময় হেল্প করে
স্টেবিলাইজ অর্থনীতি স্টেবিলাইজ করার জন্য উইদাউট রিইগনাইটিং রানওয়ে ইনফ্লেশন। অনেক অনেক অর্থনীতি বলে থাকেন যে অনেক সময় রেট কাট একটা সামঞ্জস্য নিয়ে আসে। ওকে, ইন শর্ট যদি এটির শর্টে আমরা যাই তাহলে হবে এরকম, দ্য ইম্প্যাক্ট অন ইনফ্লেশন ইজ আনসার্টেন, মানে অনিশ্চিত। রেট কাটের ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপরে কী করবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না, ইটস অনিশ্চিত। রেট কাট মে প্রোভাইড, রেট কাট হয়তো আমাদেরকে অনেক যারা লগ্নি করি আমরা বারোয়ার যারা আছি একটি রিলিফ দিতে পারে আমাদেরকে। বাট যদি ইফ দ্য কনজিউমার ডিম্যান্ড পিকস আপ, এই কারণে যদি কনজিউমার আমরা ভোক্তাদের ডিমান্ড যদি বেড়ে যায় বিভিন্ন জিনিসে উইদাউট এ ম্যাচিং ইনক্রিজ ইন দ্য সাপ্লাই, তাহলে কিন্তু স্পেশালি হাউজিং অর কনজিউমার গুডস অর্থাৎ হাউজিং মার্কেট অথবা দ্রব্য সামগ্রী যেটা আমরা সবসময় ভোগ করে থাকি এটির মূল্য কিন্তু বেড়ে যাবে, ফলশ্রুতিতে ইনফ্লেশন বেড়ে যাবে। নাও এই ছিল বিভিন্ন সেক্টরে ইন্টারেস্ট রেট কাটের প্রভাব কি হতে পারে সেটি আমি ব্যাখ্যা করলাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ডিসেম্বর 25-এ ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে 25 বেসিস পয়েন্ট। উপায় নেই ফেডারেল রিজার্ভের, উপায় নেই ট্রাম্প প্রশাসনের, উপায় নেই অর্থনীতির চাপে আছে। এবং বড় বড় এআই কোম্পানি যারা আছেন স্টক মার্কেটে, দে আর নট ডুইং সো গুড। অনেকে বলছেন এখন যেই প্রাইসিংয়ে নেমে এসেছে দিস ইজ দ্য রিয়েল প্রাইসিং। আমার মনে হয় এর চেয়েও নিচে আসতে পারে, দিস ইজ মাই অ্যাসাম্পশন, আই কুড বি রং। হাতে কোনো দু একটা কোম্পানি আছে যাদের প্রাইসিং ঠিক আছে, বাকি অন্যদের প্রাইসিং কিন্তু অনেক ওভার ভ্যালুড বা ওভার প্রাইসড আমরা বলে থাকি। ওকে, এবার চলে আসবো ইমিগ্রেশন প্রসঙ্গে। ইমিগ্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলি জিনিস একসাথে ঘটছে। আপনারা জানেন গতকাল ওয়াশিংটন ডিসিতে ওয়েস্ট ভার্জিনিয়া যে গার্ড আছে তার দুজনকে গুলি করা হয়েছিল, যার একজন মারা গেছেন, আরেকজন বেঁচে আছেন আহত। এবং যিনি করেছেন উনি একজন আফগান রেফিউজি। উনি 2021 সালে এদেশে এসেছেন এবং 2024 সালে উনি ওনার পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পেয়েছেন। উনি সিআইএর সাথে কাজ করতেন, আরও ইত্যাদি ঘটনা আছে। আমি শুধু প্রসঙ্গটি আনলাম, তার কারণ হচ্ছে অনেক কিছু এখন আমরা যেটি জানতে পেরেছি সেটা পজ অন প্রসেসিং, অর্থাৎ ইউএসসিআইএস অর্ডার করেছে যে সমস্ত কিছুতে প্রসেসিং, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের বিরতি তারা দিয়েছেন। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফর রেফিউজি, কাদের জন্য? রেফিউজির জন্য, অ্যাসাইলির জন্য। আমরা যদি অন স্ক্রিনে দেখি একটু, সো এটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের কথা। তারা এই ঘটনা ঘটেছে, এইটির যে ঘটনা গতকালকে ঘটেছে তার আগে থেকে তারা কি বলছেন, তারা সমস্ত অ্যাসাইলি এবং রেফিউজি যারা আছেন তাদের যারা এসেছে আমেরিকাতে জানুয়ারির 20 তারিখ 2021 সাল থেকে ফেব্রুয়ারির 20 তারিখ 2025 সাল পর্যন্ত তাদের সমস্ত কিছু তারা পজ করে রেখেছেন, বিরতি দিয়েছেন। ওকে, অর্থ কি? এটি কয়েক ভাগে ভাগ করেছি আমি, এক একটি জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার কারণ হচ্ছে জিনিসটি ব্যাপক এবং এটি একটি ডেভেলপিং স্টোরি। আগামী কয়েকদিনে কি হয় সেটি আরও চোখ রাখার ব্যাপার। না, এখন পর্যন্ত আমরা জানি রিভিউ অ্যান্ড রি-ইন্টারভিউ পার্ট 1। এই যে পজ, এই বিরতি, এটির সাথে আসছে একটা ডাইরেক্টিভ, একটা নির্দেশনা। এই নির্দেশনা বলছে রিভিউ অ্যান্ড ইন সাম কেসেস রিভিউ করতে হবে এবং সাম কেসেস রি-ইন্টারভিউ, যাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে, যেই সব রেফিউজিকে নিয়ে আসা হয়েছিল এই সেম টাইম ফ্রেম, যেই টাইম ফ্রেমের কথা বলেছে তাদের ক্ষেত্রের কথা বলছি। ওকে, অন্য বিষয় একটু পরে আসছি। না, পটেনশিয়াল টার্মিনেশন, এটি হচ্ছে পার্ট 2 এই অংশের, অর্থাৎ সম্ভাব্য টার্মিনেশন, বাতিল করে দেওয়া। এই যে তারা রিভিউ অ্যান্ড রি-ইন্টারভিউ, রিভিউ হবে যাদের কেস রিভিউ হয়ে গেছে তাদেরকে পুনরায় রিভিউ করা হবে, যাদের রিভিউর পরে ইন্টারভিউ হয়ে গেছে তাদেরকে আবার পুনরায় ইন্টারভিউ করা হবে। কিন্তু এই রিভিউ প্রসেস যখন আবার তারা করবেন, এখানে একটি সম্ভাব্যতা, পসিবিলিটি তারা বলছেন যে টার্মিনেটিং অ্যান ইন্ডিভিজুয়ালস রেফিউজি স্ট্যাটাস, অর্থাৎ একজন রেফিউজির যে স্ট্যাটাস তারা দিয়েছিলেন সেটি তারা টার্মিনেট করে দেবেন, শেষ করে দিতে পারেন। ওকে, তখন তাদের কাছে একটি মাত্র অ্যাভিনিউ ওপেন থাকবে, যদি সেটা হয়ে থাকে বা আপনি যদি সেই গ্রুপে হয়ে থাকেন, সেটি হচ্ছে অ্যাপিল। এবং অ্যাপিলটি ওখানে করা যাবে না, আপনাকে করতে হবে ইমিগ্রেশন কোর্টে। ওকে,
নাও এটির আরেকটি অংশ, ইম্প্যাক্ট অন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ যাদের রিভিউ হয়ে গেছিল, যাদের ইন্টারভিউ হয়ে গেছিল, তারা যখন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন, তাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে আছে, ওই I-485 এর কথা বলছি, তাদের ক্ষেত্রে কী হবে? দ্য হল্ট, এবং আমি জানি আপনারা অনেকেই অ্যাসাইলি এবং রেফিউজির পার্থক্যটি জানার চেষ্টা করছেন বা প্রশ্ন আছে, আমি কিছুক্ষণ পরে সেটি তুলে ধরছি। আমরা যদি এটি পরবর্তীতে উঠিয়ে আর পরবর্তীতে ওকে ওকে যেটি আমি ব্যাখ্যা করছিলাম সেটি এখন আপনারা অন স্ক্রিনে দেখছেন। পজ অন প্রসেসিং, রিভিউ অ্যান্ড রি ইন্টারভিউ, পটেনশিয়াল টার্মিনেশন। এখন ইম্প্যাক্ট অন গ্রিন কার্ড যেটি আমি আলোচনা করছি, ইম্প্যাক্ট অন গ্রিন কার্ড যেটি 4 নম্বরে আছে। ওকে, এর অর্থ কি? তারা এখন প্রসেসিং, মিনিং এলিজেবল, আপনি এলিজেবল, হু আর এলিজেবল, আপনি এলিজেবল হয়ে গেছেন, আপনার রিভিউ হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, আপনি এলিজেবল এখন গ্রিন কার্ডের জন্য। নর্মালি 1 বছরের মধ্যে এই রুলটি হচ্ছে করা। আপনি যখন আপনার অ্যাসাইলাম যখন অ্যাকসেপ্টেড হয়ে থাকে, আপনাকে কিন্তু গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন আপনি 1 বছর পর। ওকে, যদি অ্যাসাইলি না হয়ে আপনি যদি রেফিউজি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রসেস যখন রিভিউ এবং ইন্টারভিউ হয়ে যাবে, আপনি কিন্তু সাথে সাথে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। নাও এই যে ব্যাপারটি আছে, তাদের সব কিছু কিন্তু এখন পজ করে দেওয়া হয়েছে, বিরতি করে দেওয়া হয়েছে। দ্য অ্যাপ্লিকেশনস উইল নট বি অ্যাডজুডিকেটেড আনটিল দ্য রিভিউ ইজ কমপ্লিটেড। ওকে, রিভিউ, পুনরায় যে রিভিউ করবেন তারা, এই পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেছেন সবার বন্ধ এখন। নাও ট্রাম্প প্রশাসন এই যে অর্ডার করেছেন যে রিভিউ রেফিউজি যারা এই বাইডেন প্রশাসনের আন্ডারে এসেছেন, এটি আরেকটি স্টেটমেন্ট তাদের। ওকে, ইন্টারকানেক্টেড বাট অ্যানাদার ওয়ান, এরপরে আরেকটিতে আমি যাব কিছুক্ষণের মধ্যেই। নাও দ্য বাইডেন প্রশাসনের সময় যে রেফিউজিরা যারা এসেছেন, তাদের গ্রিন কার্ড সম্পূর্ণভাবে পজ অর্থাৎ বিরতি করে দেওয়া হয়েছে, এই মেমোটা জানাচ্ছে। নাও এর বিস্তারিত কিছুক্ষণ পরে আমি আরো পরিষ্কার করে বলছি। ট্রাম্প প্রশাসন ডাইরেকশন দিয়েছেন ইমিগ্রেশন অফিসিয়ালসদের, যাতে করে তারা রিভিউ করেন কেস অফ রেফিউজি আন্ডার বাইডেন প্রশাসন। ওকে, একটি হলো ডেটের উপর ভিত্তি করে তারা বলছেন 2021 সাল থেকে 2025 সালের 20 ফেব্রুয়ারি পর্যন্ত। আরেকটি হচ্ছে যত রেফিউজি এসেছেন বাইডেন প্রশাসনের আন্ডার, ফর্মার প্রেসিডেন্ট বাইডেন, জো বাইডেন, অ্যাজ এ পার্ট অফ আনপ্রেসিডেন্টেড এফোর্ট, তারা বলছেন যে এটা আইডেন্টিফাই করতেছেন তার পটেনশিয়াল রিজনটা কি কারণে তাদের ডিসকোয়ালিফাই করা হবে এবং তাদেরকে থাকতে দেওয়া হবে। এটা হচ্ছে একটি ইন্টারনাল মেমোতে পাওয়া গেছে এবং যেটি আসলে খুঁজে পেয়েছে সিবিএস নিউজ। ওকে, তারা দেখিয়েছেন এই মেমোটি আসলে নভেম্বরের 21 তারিখে ডেট দেওয়া, এবং এটি সাইন করেছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ডাইরেক্টর জোসেফ এডলো। তার সম্প্রতি পোস্ট আমি কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো। উনি ইনস্ট্রাকশন করেছেন এজেন্সি অফিসিয়ালকে কেস, সব কয়টি কেসে ইনভেস্টিগেশন করতে রেফিউজি যারা ইউনাইটেড স্টেটসে এসেছেন গত 4 বছরের মধ্যে, ওভার এ 4 ইয়ার পিরিয়ড। অ্যাগেন ওই টাইমলাইনটা হচ্ছে জানুয়ারি 20 তারিখ 2021 সাল থেকে ফেব্রুয়ারি 20 তারিখ 2025 সাল। দিস ইজ এডলো। তার একটি সম্প্রতি আরেকটি দিয়েছেন পোস্ট, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এটি অর্থ কি? ইউএসসিআইএস এর মেমো কি? ইয়েস, ইউএসসিআইএস রিসেন্টলি সমস্ত গ্রিন কার্ড প্রসেসিং ইনিশিয়েটিং যত রকম আছে ইনিশিয়েট করছেন রি ইন্টারভিউ ফর রেফিউজি যারা এসেছেন এই সময়ের মধ্যে। বাট ইট ইজ নট জেনারেল ক্যান্সেলেশন, যেটি ভুল বোঝাবুঝির ব্যাপারটি মনে রাখবেন। এর অর্থ এই না যে তারা ক্যান্সেলেশন করছেন অল অ্যাসাইলাম গ্রিন কার্ডস, দিস ইজ নট হোয়াট ইট মিনস। ওকে, গ্রিন কার্ড অ্যাসাইলাম তারা ক্যান্সেল করছে না এই সময়ের মধ্যে যারা আসেন। এই টার্গেটেড রিভিউজি হচ্ছে স্পেসিফিক গ্রুপ অফ রেফিউজি যাদেরকে অ্যাসেস করা হবে এবং যে দেখবে তারা কি এখনও তাদের রেফিউজি ডেফিনেশনের কন্ডিশন মিট করেন কিনা। ওকে, যদি না করেন তাহলে এটি কিন্তু তাদের টার্মিনেশন পর্যায়ে চলে যাবে অফ দ্যার স্ট্যাটাস, এবং তখন তাদের যদি এই মিটটি না করে, তারা যদি প্রসেসে থাকে তাদের গ্রিন কার্ড, সেইটিও কিন্তু ডিনায়াল হয়ে যাবে। না, আসলে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, রাইট? সো এই ইন্টারনাল মেমো যেটি আছে এটি অর্ডার করা হয়েছে, এটি কিন্তু একটু সেপারেট। ওকে, যত গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, একটা তো গেল রিভিউ রি এন্টার, এটা গেল, আর এটি হচ্ছে আরেকটি, সেটি হচ্ছে
যত প্রসেসিং গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে রেফিউজি অ্যান্ড অ্যাসাইলের আন্ডারে এই সময়ে ফর্ম I-485 ফ্রম রেফিউজি যাদেরকে এই ডেটের মধ্যে এসেছেন, যে ডেট কয়েকবার বলেছি আবার বলছি, জানুয়ারি 20 তারিখ থেকে 2021-এর, ফেব্রুয়ারি 20 তারিখ 2025-এ, তাদেরকে রিভিউ করা হচ্ছে। দিস ইজ ফর গ্রিন কার্ড। A compulsory re-interview for these principal refugees, okay, and a review of derivative refugee, অর্থাৎ যিনি রেফিউজি স্ট্যাটাসটি পেয়েছেন, পাওয়ার পর গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন, তার ডেরিভেটিভ অর্থাৎ তার ওয়াইফ আর হাজব্যান্ড, স্পাউস, তার বাচ্চা কাচ্চা যারা আছেন তারা সবাই এই রিভিউর ভিতরে পড়ে যাবেন এবং তাদেরকে হল্ট করে দেওয়া হচ্ছে, থামিয়ে দিচ্ছে। পটেনশিয়াল কনসিকুয়েন্সেসটা কি হতে পারে? USCIS কি করতে পারে? রিভিউ করতে পারে তার রেফিউজি স্ট্যাটাস তাদের রিভিউর মাধ্যমে। যদি রিভিউ তারা রিফিউজ করেন তখন কি হবে? অ্যাপিল কি? দ্য অনলি রিকোর্স, একমাত্র উপায় হচ্ছে এই যদি ফর ডিনায়াল, যদি তারা ডিনাই করে দেন, তার ডিনাই করে দিলে রিমুভাল প্রসিডিংয়ে চলে যাবে ইন ইমিগ্রেশন কোর্ট, যেখানে তাদের গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটি থাকবে জাজের কাছে, সেখানে তারা অ্যাপিল করতে পারবেন। নাও এফেক্টিভ ডেট বলে একটি কথা এখানে উল্লেখ করা আছে, এটি হচ্ছে দ্য পলিসি ইজ এফেক্টিভ। কবে থেকে এফেক্টিভ এই পলিসি? এই পলিসি এফেক্টিভ ইমিডিয়েটলি, অর্থাৎ যখন থেকে ঘোষণা করা হয়েছে তখন থেকে, উইচ ইজ November 21, ওকে, জনসম্মুখে এসেছে কয়েকদিন পর। নাও সো দিস পলিসি ইজ এফেক্টিভ ইমিডিয়েটলি, আর এটা অ্যাপ্লাইজ কাদের জন্য, কাদের উপর এটা বর্তাবে? যাদের পেন্ডিং নিউ অ্যাপ্লিকেশন আছে এই গ্রুপের মধ্যে পড়ছেন, ওকে। নাও কেন? এটির কারণ হচ্ছে, চলুন আমরা এটি কারণে যাওয়ার আগে আরেকটি আমি একটু তুলে ধরতে চাই, হোয়াট ইট মিনস ফর অল দিস থিং, যেটি আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম, ওকে। তো এর অর্থটা কি? এর অর্থটা আচ্ছা, এটি আমি একটু পরে আরেকবার দেখতে যাবো। এর পরের একটি কার্ড আছে আমি দেখতে যাচ্ছি, ইম্পর্টেন্স এর পরে আরেকটি আছে যেটি আমি দেখবো, ওকে। অনেকের প্রশ্ন হচ্ছে অ্যাসাইলি এবং রেফিউজির মধ্যে পার্থক্যটি কি? অ্যাসাইলি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমেরিকাতে আসার পর অথবা পোর্ট অফ এন্ট্রিতে অ্যাসাইলেমের জন্য আবেদন করে থাকেন, আমেরিকাতে আসার পর অথবা আমেরিকার কোনো একটি পোর্ট এন্ট্রিতে। রেফিউজি হচ্ছেন ওই ব্যক্তি যিনি রেফিউজি স্ট্যাটাসের জন্য আবেদন করেছিলেন যখন উনি আমেরিকার বাইরে ছিলেন, ওকে। নাও হাউ দ্য স্ট্যাটাস ইজ গ্র্যান্টেড, এই স্ট্যাটাসটি কীভাবে গ্র্যান্ট করা হয়ে থাকে? না, প্রোটেকশন যেটি আছে অ্যাসাইলামের ক্ষেত্রে, এটি গ্যারান্টিড করা থাকে বাই দ্য US গভর্নমেন্ট অর USCIS ইমিগ্রেশন অর ইমিগ্রেশন জাজ, যে কেউ একজন এই প্রোটেকশনটি গ্র্যান্ট করে থাকতে পারেন, যে কোনো একটি সংস্থা। রেফিউজির ক্ষেত্রে এটি আসলে গ্র্যান্ট করে থাকে UNHCR অথবা US এম্বাসি, দেশের বাইরে যেটি আছে আমেরিকার বাইরে। নাও প্যাথ টু এন্ট্রির অ্যাসাইডের ক্ষেত্রে উনি আমেরিকাতে এন্টার করেন কোনো একটি ক্যাপাসিটিতে, সেটি হতে পারে ভিসা, স্টুডেন্ট ভিসা, রেগুলার ভিসা, ভিজিট ভিসা, অথবা উনি বর্ডার ক্রস করে এসেছেন, এসে উনি অ্যাসাইলাম আবেদন করতে পারেন। এটি একটি প্যাথ ফর অ্যাসাইলামের জন্য। রেফিউজি যিনি আছেন উনি আমেরিকাতে আসেন, আসলে রেফিউজির কাগজ তখন তারা গ্যারান্টি দিয়ে দেওয়া হয়, সেটি নিয়ে ট্রাভেল করে আসেন, এটিকে বলা হয় USRAP প্রোগ্রাম, US রেফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম। কাজে তার কাছে অলরেডি তখন কাগজ থাকে। নাও গ্রিন কার্ডের রিকোয়ারমেন্টটা এখানে একটু বলা দরকার, সেটি হচ্ছে কি, গ্রিন কার্ড রিকোয়ার ফর অ্যাসাইলাম। আপনি যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে থাকেন তখন আপনার অ্যাসাইলাম যখন ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে অনেক কিছু হয়ে গেল, যখন আপনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে যায়, অর্থাৎ তারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, অ্যাপ্রুভ করে নিয়েছেন, তখন আপনাকে এটির 1 বছরের মধ্যে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, 1 বছর পর। কিন্তু আপনি নাও করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আমরা জানি না সেটি, কিন্তু ল বলছে আপনি করলেন না, কিছু যায় আসে না, আপনার গ্যারান্টিড অ্যাসাইলাম অ্যাপ্রুভড আছে, আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, না করতে পারেন। যদি করেন 1 বছর অপেক্ষা করতে হবে। রেফিউজিদের ক্ষেত্রে তারা কিন্তু রিকোয়ার্ড বাই ল তাদেরকে কিন্তু গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, LPR। কখন করতে পারবেন? তারা যেই মুহূর্তে অ্যাসাইলি হয়ে আমেরিকাতে ঢুকে যাবেন, সাথে সাথে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসাইলাম যারা করে থাকেন তাদের জন্য ফাইলিং ফি আছে, I-485। রেফিউজিদের জন্য কোনো ফাইলিং ফি নেই। এই হচ্ছে বড় ডিফারেন্স রেফিউজি অ্যান্ড অ্যাসাইলিদের মধ্যে, ওকে। এটি যদি আমরা সরিয়ে দিই, আগেরটিতে আমরা ফেরত যাই। নাও আমরা আরও জানতে পেরেছি যে এই যে জিনিসটি এর আগেরটাও যদি আমরা একটু যাই,
ওকে, হোয়াট ইজ হ্যাপেনিং? পজ অ্যান্ড প্রসেসিং আমরা শুনলাম, রিভিউ অ্যান্ড রিএন্টারিং শুনলাম, পটেনশিয়াল টার্মিনেশন আমরা তুলে ধরেছি, ইম্প্যাক্ট অন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে যারা এই রেফিউজির মাধ্যমে এসেছেন তাদের গ্রিন কার্ডের তাদের ইন্টারভিউ রিইন্টারভিউ হয়ে গেছে, তারা সাবমিট করেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য, এখন কিন্তু তাদেরকে সব থামিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা যেটা জানতে পেরেছি আজ, গতকাল সেটি হচ্ছে কি, গতকাল রাতের দিকে যে 19টি দেশের উপর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা ইমিগ্রেশন ক্র্যাকডাউন অর্থাৎ থামিয়ে দিয়েছেন। সো কেন এটি এবং কারা এই 29 দেশ, আপনাদেরকে সংক্ষেপে বলে দেই। এই 19টি দেশ অনেক খোঁজাখুঁজি পর আমি পেয়েছি যে আসলে যারা এটি দেখবেন পরে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব অথবা ফেসবুকে, তাদের জন্য এটি দিয়ে দেওয়া হয়েছে, লিঙ্কটি আপনারা দেখে নেবেন। ট্রাম্প প্রশাসন পয়েন্ট করেছেন জুন 6, 2025 সালে তারা একটি হোয়াইট হাউসে ওয়েবসাইটে প্রকাশ করেছিলেন, আমি সেই লিঙ্কটি বসিয়ে দিচ্ছি, সেখানে বাংলাদেশ নেই। নাও এর অর্থ কি? এর অর্থ যে 19টি দেশ আছে, ইউএস শুধু থামিয়ে দেননি, এই দেশগুলি থেকে এখন আর কেউ ভিসা আবেদন করতে পারবে না, গ্রিন কার্ড আবেদন করতে পারবে না। সো অল গ্রিন কার্ড যারা ইতিমধ্যে যেগুলি ইস্যু হয়ে গেছে এদেশে, এই 19টি দেশে, তারা বলছেন কান্ট্রিজ অফ কনসার্ন, অর্থাৎ তাদের এই ব্যাপারে কনসার্ন আছে। ওকে, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কথা বলেছেন এই ব্যাপারটিতে নিয়ে। সো এবং গতকালকেও বলেছেন, এবং তার অ্যাডমিনিস্ট্রেশন খুব শক্ত করে এই ইমিগ্রেশন ক্র্যাকডাউন ফলো করছেন। এই যে শুটিংটি হয়ে গেল 2 ন্যাশনাল গার্ড মেম্বার ইন ওয়াশিংটন ডিসি, ওকে, এই ব্যাপারটিতে যখন অনেকেই জিজ্ঞেস করেছে, ইনক্লুডিং সিএনএন অ্যান্ড ফক্স, যে এই 19টি দেশ কারা, তখন জুনের যে 6 তারিখে তারা একটি রিলিজ দিয়েছিলেন, সেটির দিকে তারা ইঙ্গিত করেছেন, নতুন করে কোনো কিছু দেননি, অর্থাৎ ইটস বিন দেয়ার। নাও ইজ দ্য ইউ, এখন আরেকটি বড় প্রশ্ন সবার সামনে, এবং দিস ইজ দি ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটি এখন এখানে যারা আছেন, তারপরে আরেকটি ব্যাপার আসছে, এটি কিছুক্ষণ আগের ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে ইউএসসিআইএস কি আসলে অ্যাসাইলাম গ্রিন কার্ড ক্যান্সেল করে দিচ্ছে কিনা 2021 সাল থেকে 2025 সালের মধ্যে যারা পেয়েছেন। সো দ্য প্রশ্ন হচ্ছে, ইউএসসিআইএস কি অ্যাসাইলামের মাধ্যমে যারা গ্রিন কার্ড পেয়েছেন তা 2021 থেকে 2025-এর মধ্যে এইটি কি ক্যান্সেল করছেন কিনা? আমরা খুব ভালো মতো তদন্ত করেছি, স্পেশালি আই স্পেন্ড মেনি আওয়ার্স। No, the answer is no. The U.S. Citizenship and Immigration Service, USCIS, কোনো মতে is not cancelling any asylum green card. কোনো asylum green card তারা ক্যান্সেল করছেন না, ওকে। বাট তারা কি করেছেন? তারা সম্প্রতি বিরতি দিয়েছেন, পজ দিয়েছেন প্রসেসিং অফ অল গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। তারা কি করেছেন? সম্প্রতি একটি পজ, এটি কিন্তু 2 দিন আগের কথা বলছি, ওকে। সমস্ত গ্রিন কার্ড প্রসেসিং তারা থামিয়ে দিয়েছেন, তারা বলছেন বিরতি দিয়ে দিয়েছেন ফ্রম সার্টেন রেফিউজি অ্যান্ড অ্যাসাইলি, দুটি কিন্তু, যারা রেফিউজি আছেন, যারা অ্যাসাইলাম সিকার আছেন, যারা এই দেশে এসেছেন ওই জানুয়ারি 20 তারিখ 2021 সাল এবং ফেব্রুয়ারি 2025 সাল, ফেব্রুয়ারি 20, 2025 সালে তাদের যত অ্যাপ্লিকেশন আছে গ্রিন কার্ডের জন্য, এটিকে থামিয়ে দিয়েছেন তারা। কেন? তারা কন্ডাক্ট করবেন অ্যাডিশনাল রিভিউ, নতুন করে আবার তারা রিভিউ করবেন, এটি কিন্তু দুপক্ষকে, রেফিউজি অ্যান্ড অ্যাসাইলি। তার অর্থ কি হচ্ছে? তার অর্থ হচ্ছে অ্যাডজুডিকেশন প্রসেস, যে প্রসেসে যে আপনি একটি সিদ্ধান্তে যায়, তারা অ্যাডজুডিকেশন প্রসেস যেটিকে বলা হয় অফ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন টেম্পোরারি হল করে থামিয়ে দেওয়া আছে। এর আরো একটি অর্থ হচ্ছে, এই যে হাজার হাজার মানুষ যারা আছেন, যারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেছেন, অ্যাসাইলি অথবা রেফিউজি যারা আছেন, তারা পারও করে ফেলেছেন ইন্টারভিউ, তারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন I-485 এর জন্য, সমস্ত থামিয়ে দেওয়া হলো। এবং এটি এখন অনিশ্চিত একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। দিস ইজ নট এ গুড নিউজ, আই নো ইটস আ ভেরি ব্যাড নিউজ in terms of immigration, in terms of asylum, in terms of refugee. Very bad. সো আপনারা এখন অন স্ক্রিনে যেটা দেখেছেন, সবার জন্য আমি বোঝার জন্য আমি এটি আপনাদের সামনে অন স্ক্রিনে হাজির করেছি। হোয়াট ইজ হ্যাপেনিং, এটির সারমর্ম কি দাঁড়ায়? পজ অন প্রসেসিং, যত রকম প্রসেস আছে এই দুটি গ্রুপের, তাদেরকে থামিয়ে দেবে। USCIS has entered a pause green card application which is adjustment of status for refugee and asylee, দুটি গ্রুপের জন্য, যারা এই দেশে এসেছেন 2020 সাল 2021 জানুয়ারি 20 থেকে
2025 ফেব্রুয়ারির 20-এর মধ্যে। প্লিজ, আমি অনেকবার এই কথাটি বলেছি, খেয়াল করে শুনবেন। যারা ইউটিউবে দেখবেন পরবর্তীতে, সোশ্যাল মিডিয়াতে, তারা তো হয়তো পজ করে রিভিউ করে দেখবেন না। আর কি হচ্ছে, রিভিউ অ্যান্ড রি ইন্টারভিউ, এটি কিন্তু সেকেন্ড ফেজ। একটি হচ্ছে কমপ্লিটলি সব কিছু বন্ধ করে দেওয়া, থামিয়ে দেওয়া। এটি হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করেছেন I-485 এর ক্ষেত্রে। দ্য পজ ইজ অ্যাকম্পানিড বাই এ ডাইরেক্টিভ, আরেকটি ডাইরেক্টিভ, রিভিউ ইন সাম কেসেস রি ইন্টারভিউ রেফিউজি অ্যাডমিটেড ডিউরিং দিস টাইম। এই সময়ের মধ্যে যারা ঢুকেছেন তাদেরকে নতুন করে। পটেনশিয়াল টার্মিনেশনের কথা আমি বললাম। ইম্প্যাক্ট অন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি, তারা সম্পূর্ণ রকমে হল করে দিচ্ছেন গ্রিন কার্ড এই গ্রুপের জন্যও। ওকে, নাও হোয়াট ইট মিনস ফর ইউ, আমরা যদি পরবর্তী স্ক্রিনটি দেখি, এর সব কিছুর অর্থ আপনার জন্য কি দাঁড়ায়। আপনার জন্য এর অর্থ হচ্ছে, যদি আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনি যদি রেফিউজি অথবা অ্যাসাইলি হয়ে থাকেন, আপনার অ্যাপ্লিকেশন এখন ডিলেড হয়ে যাবে। অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, এবং কত সময় লাগবে সেটি আমরা জানি না। কেন? কারণ এটি থামিয়ে দেওয়া হয়েছে, বিরতি দেওয়া হয়েছে। সো ইফ ইউর স্ট্যাটাস ইজ সাবজেক্ট টু রিভিউ, যদি আপনি দেখেন আপনার স্ট্যাটাস অনলাইনে গিয়ে যে সাবজেক্ট টু বি রিভিউড, অথবা আপনি জানেন যে আপনি এই গ্রুপের মধ্যে পড়েছেন, আপনি রিভিউ সাবজেক্ট একজন, আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। এই পটেনশিয়াল রিভিউ, আপনাকে নতুন করে রিভিউর জন্য ডাকা হবে, এবং পসিবলি আপনাকে রিভিউর জন্য ডাকা হবে না, হয়তো রিভিউর জন্য আপনার নতুন কাগজপত্র পাঠানো হবে এবং তারা হয়তো রিভিউ করছেন, অথবা পটেনশিয়ালি আপনাকে রেডি থাকতে হবে, আপনাকে পুনরায় ইন্টারভিউর জন্য ডাকতে পারে। এটি একটি ব্যাপার। যদি আপনি ওয়ারিড হয়ে থাকেন অ্যাবাউট ইউর স্ট্যাটাস, এবং ওয়ারিড হওয়াটা স্বাভাবিক, ইউ শুড রিয়েলি সিক লিগাল অ্যাডভাইস। আপনাকে লিগাল অ্যাডভাইস নিতে হবে, আপনাকে একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে বসতে হবে, স্পেশালি যদি আপনি কনসার্ন হয়ে থাকেন যে আপনার পসিবল অফ রেফিউজি স্ট্যাটাস টার্মিনেট হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী আমরা যদি একটু স্লাইডটি দেখি, ইম্পর্টেন্ট নোট আপনাদের জন্য, এই গ্রুপে যারা আছেন তাদের জন্য। এই পলিসি কিন্তু কোনো গ্রিন কার্ড ক্যান্সেল করছে না, এই ব্যাপারটি পরিষ্কার হবে। এই পলিসি টেম্পোরারি একটা মেজার, টেম্পোরারি একটা স্টেপ, যার মাধ্যমে তারা প্রসেসকে থামিয়ে দিচ্ছেন, যার কারণে তারা কি করতে পারেন, নতুন করে রিভিউ করতে পারেন। দে ক্যান কন্ডাক্ট আ রিভিউ। ইট ডাজ নট মিন, এর অর্থ এই না যে সব রকম গ্রিন কার্ড ফর অল দিস গ্রুপস অর দিস গ্রুপ স্পেসিফিকলি ক্যান্সেল হয়ে যাবে, এর অর্থ এই না। ওকে, অ্যাসাইলাম ইজ ডিফারেন্ট ফ্রম রেফিউজি, এইটি আপনারা বুঝে গেছেন। কিছুক্ষণ আগে আমি এটিকে আপনাদের কাছে তুলে ধরেছি। এই যে পলিসি স্পেসিফিকলি টার্গেটস রেফিউজি অ্যান্ড অ্যাসাইলি, যারা এই দেশে এসে অ্যাসাইলাম চেয়েছেন এবং পেয়ে গেছেন, তাদেরকে গ্র্যান্টেড করা হয়েছে অ্যাসাইলাম। যেই সমস্ত ব্যক্তিবর্গ, ইন্ডিভিজুয়ালস, যারা অ্যাপ্লাই করেছেন অ্যাসাইলামের ক্ষেত্রে এবং যাদেরকে অ্যাসাইলাম গ্র্যান্টেড করা হয়নি, দে হ্যাভ নট বিন গ্র্যান্টেড, দেন আপনি কিন্তু এই পলিসির মধ্যে পড়বেন না। আপনি অ্যাসাইলাম চেয়েছেন, আপনাকে গ্র্যান্ট করেনি, আপনি হয়তো অ্যাপিল করবেন, অন্য কিছু করবেন, বাট আপনি কিন্তু এই গ্রুপের মধ্যে পড়বেন। ইউ আর নট এফেক্টেড বাই দিস পলিসি। ওকে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনস আর নট ডাইরেক্টলি, অ্যাসাইলামের যারা আছেন তারা কিন্তু ডাইরেক্টলি এফেক্টেড না এই গ্রুপের মাধ্যমে, এই অধ্যাদেশের মাধ্যমে। এই পলিসি ডাজ নট ডাইরেক্টলি ইম্প্যাক্ট দ্য অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন প্রসেস ইটসেলফ। ওকে, এটি গতকালকের পর্যন্ত কিন্তু এই ঘটনা। এখনকার কিছুক্ষণ আগে যে ডাইরেক্টিভটা এসেছে সেটি আমি কিছুক্ষণ পরে তুলে ধরছি। ইট অনলি অ্যাফেক্টিং গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, বাই দ্য ওয়ে। অ্যাসাইলাম প্রসেস যেটি আছে সেটি কিন্তু ইনট্যাক্টই আছে, সেটি যথারীতি যে জায়গায় ছিল সে জায়গায় আছে। কিন্তু আপনি গ্রিন কার্ড পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন অ্যাসাইলামের মাধ্যমে অথবা রেফিউজির মাধ্যমে, ওই প্রসেসটি কিন্তু এফেক্টেড। ইট অনলি এফেক্টস গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন filled by those who are already been granted asylum, অর্থাৎ আপনার অ্যাসাইলাম গ্র্যান্টেড করা হয়েছে অথবা রেফিউজি স্ট্যাটাস গ্র্যান্টেড করা হয়েছে, আপনি এখন I-45 সাবমিট করে দিয়েছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য, আপনি এফেক্টেড এই প্রসেসের মাধ্যমে। না, কিছুক্ষণ আগের পাওয়া যে খবর সেটি আমি এখন তুলে ধরছি। এটি ভালো খবর নয়, কারোর জন্যই নয়। সেটি কি? সেটি বলছেন ট্রাম্প প্রশাসন গত ওয়াশিংটন ডিসির ঘটনার পর বলছেন তারা স্থায়ীভাবে, পার্মানেন্টলি, শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, পার্মানেন্টলি, একটু শুনতে অবাক লাগবে, পার্মানেন্টলি
পজ, অর্থাৎ স্থায়ীভাবে থামিয়ে দিচ্ছেন ইমিগ্রেশন প্রসেস ফ্রম যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, অর্থাৎ তৃতীয় বিশ্বের যে কোনো দেশের থেকে ইমিগ্রেশন প্রসেস তারা আপাতত পার্মানেন্টলি বলছেন। কোনটি আমি জানি না, অনেকেই জানেন না, অনেকেই খুব ওয়ারিড এই ব্যাপারটিতে। সো ব্রেকিং নিউজটা হচ্ছে ট্রাম্প প্রশাসন পার্মানেন্টলি পজ করেছেন ইমিগ্রেশন। তারা কিন্তু বলছেন না অ্যাসাইলাম, রেফিউজি, তারা বলছেন ইমিগ্রেশন, অর্থাৎ ইট ডাজেন্ট ম্যাটার কোন ক্যাটাগরিতে আপনি পড়ছেন। অনেক বৃহৎ ব্যাপার, অনেক বড় ব্যাপার। সম্পূর্ণভাবে তারা বন্ধ করে দিচ্ছেন ফ্রম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ কারা, তার ডাইরেক্টিভ তারা কিন্তু এখনও দেননি। ওকে, এবং এটি কনফার্ম করছেন কেন? USCIS এর ডাইরেক্টর জোসেফ এডলো। আমরা যদি দেখি অন স্ক্রিনে, এই হচ্ছেন জোসেফ এডলোর পোস্ট। উনি কি লিখছেন? অল অ্যাট দ্য ডাইরেকশন অফ Appotius, অর্থাৎ হোয়াইট হাউস, আই হ্যাভ ডাইরেক্টেড, উনি নির্দেশনা দিয়েছেন, ফুল স্কেল, সম্পূর্ণভাবে rigorous re-examination of every green card for every alien from every country of concern. Okay, now this is a bit different. এটির অর্থ হচ্ছে উনি বলছেন যে কোনো গ্রিন কার্ড যার আছে এই পর্যন্ত দেয়া হয়েছে, যে কোনো দেশের হোক, সেই দেশটি যদি আমাদের উদ্বেগের কারণ হয়ে থাকে সবাইকে লিস্ট করা হবে এবং পুনরায় এক্সামিন করা হবে, পুনরায় পরীক্ষা করা হবে। দিস ইজ নট এ গুড সাইন। ওকে, সো এটি একটি বড় ঘটনা যারা গ্রিন কার্ড পেয়ে গেছেন। ওকে, যাদের এখনো গ্রিন কার্ড আছে তাদের ক্ষেত্রে ইটস নট এ গুড নিউজ। আর যারা গ্রিন কার্ড পাননি তাদের ক্ষেত্রে তো আপনারা জানেন অ্যাসাইলাম এবং অ্যাসাইলি এবং রেফিউজি, এটির কেস। আর সর্বশেষ যেটি তুলে ধরলাম, যে ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে ঘোষণা করেছেন, আজকে ঘোষণা করেছেন, পার্মানেন্টলি তারা বিরতি দিয়েছেন ইমিগ্রেশন যে কোনো তৃতীয় বিশ্বের দেশ থেকে। এখন এটি একটি ডেভেলপিং কান্ট্রি, আমরা জানি না এটা কোন দিকে গড়াবে, কিন্তু বরাবরের মতো আমি বলবো TBN-এ চোখ রাখবেন, আমরা আপনাদেরকে অবহিত করে যাব, কারণ দিস ইজ এই ডেভেলপিং স্টোরি এবং এটির সাথে আপনার ভবিষ্যৎ, জীবন মরণ, বাঁচা মরার লড়াই জড়িত। আমরা বরাবরের মতো উইল কিপ ইউ আপডেটেড as we always do. সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।